গপ্পসপ্পের আজকের গল্প খুঁটি দেবতা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ধারের নিভৃত পল্লীতে বিশ্বাসের আহ্বানে জেগে ওঠা দেবতার গল্প নিয়ে সাজানো এই লেখনী। চলুন শুরু করা যাক। ঘোষপাড়ার দোলের মেলায় যাবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বললে ভুল বলা হয়, ঠিক মঠ বলতে যা বুঝায় সে ধরনের কিছু নয়। ছোট খড়ের 4-5টি ঘর মাঠের মধ্যে, একধারে একটা বড় তেঁতুল গাছ, গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে, খানিকটা ঢুকে শুকিয়ে মজে গেছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরে ওঠে। ঠিক সেই সময়ে জেলেরা দোয়ারি পেতে রাখে। জোয়ারের তোরের মুখে মাছ খালে উঠে পড়ে। ভাটা টানে নামার সময় দোয়ারের কাঠিতে আটকে আর বের হতে পারে না। কাছে একটু দূরে শঙ্করপুর নামে ছোট গ্রাম। কিছুকাল আগে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খোলার জন্য খানিকটা জমি সার্ভে করে মাটির কাজ আরম্ভ করেছিল। কোনো কারণে লাইন বসানো হয়নি। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ের বাঁধটার দুই পাশের ঢালুতে নানা জাতীয় কাটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজিয়ে বন হয়ে আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এখানেই শুনেছিলাম, গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নেই। বছর 15 পূর্বে গঙ্গায় ডুবে গিয়ে মাঝগঙ্গার ওই বড় চরটা জেগে উঠেছে। একসময় চৌধুরী জমিদারদের সাথে এই চরের দখল নিয়ে পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বালুকাময় থেকে গেল। আজ 10 বছর হয়ে গেলেও জায়গাটা চাষের উপযুক্ত হলো না। দখলে আসলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না, অনাবাদী অবস্থায় পড়ে থাকে। আজকাল কেউ কেউ তরমুজ কাকুর লাগাচ্ছে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী বামুন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করতেন। একাই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রান্না করে খেতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়ায় করে দুবেলা 1 পোয়া পথ পার করে দূরের গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা আলস্য কাকে বলে জানতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পালা তৈরি করে 20 দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রয় করতে পাঠিয়ে দিতেন। আবার সময়ে সময়ে ঝুড়িগুলো ডালা বুনে বিক্রি করতেন। মাটির প্রতিমা গড়তে পারতেন। উলুখড়ের টুপি ফুলঝাঁটা তৈরি করতেন। সুন্দর কাপড় রিপু করতে পারতেন। এসব তার উপরি আয়ের পন্থা ছিল। সংসারে কেউই নেই, না স্ত্রী না ছেলে। কে তার পয়সা খাবে? তবুও রাঘব টাকা জমাতে থাকতেন। একটা মাটির ভারে পয়সা করে রাখতেন। সপ্তাহে 1 বার বা 2 বার ভারটি উপর করে ঢেলে সব পয়সাগুলো সযত্নে করতেন। ভারের মধ্যে যা রাখতেন পারতপক্ষে তা আর বের করতেন না। গ্রামের সবাই বলতো রাঘব চক্রবর্তী হাতে বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছেন। একদিন দুপুরে রান্না সেরে রাঘব বসবার উদ্যোগ করেছেন। এমন সময় একটা ছই ঘেরা গরুর গাড়ি এসে তার উঠোনে থামল। গাড়ি থেকে একটা 25-26 বছরের যুবক বের হয়ে আসলো। রাঘব চিনতে পারলেন, তার দূর সম্পর্কের ভাগ্নে নন্দলাল। নন্দলাল এসে মামার পায়ের ধুলো নিল। রাঘব বললেন, এসো বাবা, ছয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলল, আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দোল দেখতে বুঝি? নন্দলাল অপ্রতিভের সুরে বলল, আগে না, আপনার আশ্রয়ী। আপাতত মানে বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে। গত বছর মাঘ মাসে বিয়ে। এতদিন বাপের বাড়িতে ছিল। সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একবারে এখানে। রাঘব বিশেষ সন্তুষ্ট হলেন না। তিনি চিরকালই একা থেকে এসেছেন, একা থাকতেই ভালোবাসেন। এ আবার কোথা থেকে উপসর্গ এসে জুটল, দেখো কাণ্ড। যাই হোক, আপাতত বিরক্তি চেপে তিনি ভাগ্নেবধূকে নামিয়ে নেওয়ার ও পূব দিকের ভিটের ছোট ঘরটিতে আলাদা থাকবার বন্দোবস্ত করলেন।
সন্ধ্যার পর ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, এখানে তো নিয়ে এলে, হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি। ধান অন্যবার যা হয়, এবার তার শিখিও পাইনি। যজমানদের অবস্থাও এবার যা তা। নন্দ এই কথা সন্তোষজনক কোনো জবাব দিতে পারল না। রাঘব বললেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে? তবে বিয়ের দরুন গয়না কিছু আছে। ওর ওই হাত বাক্সটাতে আছে যা আছে। জায়গা ভালো নয়, গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ। 5 জন টের না পায়। আমি আবার থাকি গায়ের এক কোণে পড়ে। আর এই তো সময় যাচ্ছে, এগুলো আরও সাবধান করা দরকার। দিন 2 পরে নন্দলাল মামাকে বলল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা। একবার বীজপুরে যাব। লোকো কারখানায় একটা কাজের সন্ধান পেয়েছি, দেখে আসি গিয়ে একটু। নন্দলাল ইতিপূর্বে বীজপুরের কারখানায় কাজ খুঁজেছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলে কাজ জুটাতে পারেনি। বলল, লোকো কারখানায় যদি মুকুট ঠেকাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে। ভদ্রলোকের ছেলে, তা তো আর পেরে উঠিনি। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা যেতে মুচি। সে 22 মিনি করছে, 7.5 টাকা হপ্তা পায়, দিব্যি আছে। কিন্তু তাদের ওসব সব আমাকে বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে। তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটনও চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি আসবে। সে রাতেই স্টেশনে পৌঁছেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে না পেরে সেখানেই শুয়েছিল। শেষ রাতের দিকে জ্যোৎস্না উঠলে রওনা হয়েছে। নন্দলাল বাড়ি ফিরে দেখল তখনও মামা ওঠেননি। পূবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমোচ্ছে। স্ত্রীকে জাগাতে গিয়ে দেখল গহনার বাক্স ঘরের মধ্যে নেই। স্ত্রীকে জাগিয়ে বলল, গহনার বাক্স কোথায়? স্ত্রী অবাক হয়ে গেল, বলল, আরে, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো শিওরে এইখানে ছিল, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসল। ঘরের কোথাও বাক্স নেই। খোঁজাখুঁজি অনেক করা হলো। মামাও বিছানা ছেড়ে উঠে আসলেন। চুরির কথা শুনে অবাক হলেন। নিজে চারদিকে ছুটোছুটি করে বাক্সের বা চোরের খোঁজ করার চেষ্টা করলেন। প্রতিবেশীরাও আসলো, থানাতেও খবর গেল, কিছুতেই কিছু হলো না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করে তার বাবা পূর্বপক্ষের সন্তানদেরকে এখন আর দেখতে পারেন না। বিবাহের সময় এই গহনাগুলি তিনিই মেয়েকে দিয়েছিলেন। এই হিসেবে যে গহনাগুলি নিয়ে মেয়ে যেন বাপের বাড়ির উপর সকল দাবি দেওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এখানেই তিনি শেষ করলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিবাহের পর যেন তা আরও খারাপ হয়ে পড়ল। ওই গহনা কখানি হয়ে উঠল সংসারের একমাত্র সম্বল। গহনাগুলির উপর নন্দলাল বার 2 নজর দিয়েছিল। একবার পাটের ব্যবসা ফাঁদতে, আরেকবার মুদির দোকান খুলতে শিমুর আলীর বাজারে। নন্দলালই শেষ পর্যন্ত কী ভেবে 2 বারই পিছিয়ে যায়। বউও বলেছিল, দেখো, ওই তো পুঁজিবাটা, আর তো নেই কিছু। যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গহনার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পর একদিন নন্দলাল ভোরে উঠে দেখল স্ত্রী বিছানায়। বাইরে এসে দেখল বউ ঘরের ছাইগাদা ঘেটে কি যেন দেখছে। স্বামীকে দেখে কেমন যেন একটু হেসে বলল, ওগো, এসো একটু খোঁজো না এর মধ্যে, তুমি উত্তর দিকটা দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরে দাওয়ায় বসাল। পাতকুয়ার ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিল, নানাভাবে বুঝালো। কিন্তু সেই যে বউটি মস্তিষ্ক বিকৃত হলো, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেউ টের পায়, এই ভয়ে যখন কেউ কোনো দিকে না থাকে তখন চুপি চুপি ছাইগাদা হাতড়িয়ে খুঁজে দেখতে থাকে। এই একমাত্র ব্যাপার ছাড়া তার মস্তিষ্ক বিকৃতির অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবাপরায়ণা, কর্মিষ্ঠা গৃহবধূ, তেমনই রইল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকেছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়িয়ে পেল।
কে যেন দলা পাকিয়ে কাগজটিকে কোণটাতে ফেলে রেখেছিল। কাগজখানা দেখে সে অবাক হয়ে গেল। এই যে তার গহনার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই কাগজে নতুন তৈরি সোনার গহনা জড়িয়ে দেয়। এই কাগজখানাও সেইভাবেই পাওয়া, শ্যাকরার দোকান থেকে এসেছিল। সেই থেকে তার গহনার বাক্সের তলায় পাতা থাকত। এটা সেই কোণ ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানি। বৌমাটি কাউকে কিছু বলল না, স্বামীকেও না। মনের সন্দেহ খুলে কারো কাছে প্রকাশ করতে পারল না। কিন্তু এসব ভেবে ভেবে শেষে তার খুব অসুখ হলো। জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুয়ে তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করে সে করজোড় করে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে। আর কাউকে বলতে পারিনি, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এই আগ্রহ ভরা কাতর আকুতি আর কেউ শুনত না। কতবার রাতে দিনে নির্জনে খুঁটিটার কাছে এই নিবেদন সে করত সেই জানে। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ঘেরা। তারপরে খাড়া পাড় নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল সেখানে অগভীর, চওড়াতেও হাত 10-12 মতো। এরপরেই গঙ্গার বড় চরটা। সারা বছরই চড়ায় জলচর পাখি ঝাঁক চড়ে বেড়ায়। চড়ার বাইরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটা ঘেঁষে থাকে। কণ্টিকারির বনে চড়ার বালি প্রায় ঢেকে ফেলেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রাখে। মাঠে কোনো গাছপালা নেই। ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল ও তৃণাবৃত। দক্ষিণ ও বায়ে একদিকে বড় রেলওয়ে বাঁধটা, অন্যদিকে দূরবর্তী গ্রাম সীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত। 2-1 সারি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়। সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়। বেলা ঢলে বিকেল নেমে আসে। গোধূলিতে পশ্চিম দিকে কত কি রঙে রঞ্জিত হয়, চাঁদ ওঠে। সারা মাঠ, চড়া, রেলওয়ে বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রাকৃতিক লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেননি, প্রয়োজনও বোধ করেননি। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা বধূটি বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতাকে আহ্বান করল। আমি এই মাঠেই বিকেলবেলা দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করেছিলাম এমন আর বোধ হয় কোথাও করব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে বড় বিব্রত হয়ে পড়ল। সে স্ত্রীকে ভালোবাসত। নানারকম ঔষধ, জড়িবুটি, শিকড় বাকড় এনে স্ত্রীকে ব্যবহার করালো। তিরলের পাগলিকারির বালা পরালো। যে যা বলে তাই করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হয় না। একটা সুফল দেখে সে খুশি হলো যে আজকাল স্ত্রী সকালে উঠে ছাইগাদা হাতড়াতে বসে না, তবু সংসারের কাজকর্মগুলি অন্যমনস্কভাবে করে। ভাত বা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়। ভালো করে কথা বলে না। এই হলো তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস 2 কেটে গেল। শ্রাবণ মাস। বর্ষায় ঢল নেমে বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করে দিল। চড়া ডুবে গেল। কুলে কুলে গেরিমাটির রঙের জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। হাতে আগে যা কিছু ছিল সবই খরচ হয়ে গেছে। এদিকে চাকরিও জুটল না। রাঘব চক্রবর্তী ভাগ্নেকে ডেকে বললেন, কোনো কিছু একটা দেখে নিতে পারলে না? তা দিন কত এখন বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতায় গিয়ে কাজকর্মের চেষ্টা করো, নইলে আর কি করে চালাই বলো? এই তো দেখছো অবস্থা। নন্দলাল পড়ে গেল মহা বিপদে। না আছে চাকরি, না আছে সম্বল। ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তাকে বলে কয়ে তার বাসায় বউকে নিয়ে আপাতত তুলল। 2টি মাত্র ঘর। একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরখানি নন্দলালকে ছেড়ে দিল সে। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটিয়ে দিল।
একটা বড় লম্বারে আগাগোড়া পুরানো রং উঠিয়ে নতুন রং করা হবে। নন্দলাল সেটিকে রং করবার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন তিনি অনেক জনমজুর এনে বাড়ির উঠোন পরিষ্কার করাতে লাগলেন। ভালো দেখে একজোড়া হরিণের চামড়ার জুতো কিনে আনলেন। এমনকি পুজোর সময় একবার কাশি বেড়াতে যাবার সংকল্প করে ফেললেন। আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী বাড়ির চারধারে পাঁচিল গাঁথবার মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুয়ে এসে সন্ধ্যার পর তিনি শুয়ে পড়লেন। অত পরিশ্রম করার পর তিনি শুলেন বটে, কিন্তু তার ঘুম আদৌ আসলো না। ঘুমাবার বৃথা চেষ্টায় সারা রাত ছটফট করে শেষ রাতে উঠে তামাক সাজতে বসলেন। দিনের বেলায়ও ঘুমাবার চেষ্টা করলেন, কিছুতেই ঘুম হলো না। সারাদিনের মজুর খাটাবার পরিশ্রমের ফলে হয়তো শরীর গরম হয়ে গেছে। সেই দিনও যখন ঘুম আসলো না, তখন পাঁচিল গাঁথার জনমজুরকে ডেকে বললেন, এখন দিন 2 কাজ বন্ধ থাকুক। পরদিন রাতে সামান্য কিছু আহার করে ঠান্ডা জল মাথায় দিয়ে ও হাত পা ধুয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবলেন ঘুমের সময় এখনই ঠিক হয়নি, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চোখ বন্ধ করে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন ঘুম এখনও আসে না কেন। আরও ঘন্টা 2 কেটে গেল, ঘুমের চিহ্নও নেই। চাঁদ ঢলে পড়ল। জানালা দিয়ে যে বাতাস বইছে তা বেশ ঠান্ডা। রাঘবের কেমন ভয় হল, তবে বোধহয় আজও ঘুম হবে না। ভাবতেও বুকটা কেমন করে উঠল। আজ রাতে ঘুম না হলে কাল তিনি বাঁচবেন কি করে। উঠে মাথায় আরেকবার জল দিলেন, আবার শুলেন। আবার প্রাণপণে ঘুমাবার চেষ্টা করলেন, কিন্তু এই ভেবে তার মাথা গরম হয়ে উঠল, ঘুম যদি না হয় তাহলে। রাত ফর্সা হয়ে কাক কোকিল ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করতে করতে ঘুমাবার বৃথা চেষ্টা করছেন। ঠিক এইভাবেই কেটে গেল আরও 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম আসলো না। নিমিষেই রাঘব পাগলের মতো হলেন। যে যা বলল তাই করে দেখলেন। ডাব খেয়ে ও পুকুরের পচা পাক মাথায় দিনরাত দিয়ে বসে থাকতে থাকতে নিউমোনিয়া হওয়ার উপক্রম হল। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ঔষধ ব্যবহার করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরও দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুয়ে মন স্থির করে শুতে যান, কিন্তু বালিশে মাথা দেওয়া মাত্র বুকের মধ্যে গুরুগুরু করে। আজও বোধ হয় ঘুমটা হবে না। বাকিটা আর রাঘব ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠানে জঙ্গল বেড়ে উঠল। রাঘব স্নানাহার করতে চান না, চলাফেরা করতে চান না। সবসময় ঘরের দাওয়ায় চুপ করে বসে থাকেন। তামাক খাওয়ার রুচিও ক্রমে হারিয়ে ফেললেন। লোকজনের সঙ্গে ভালো করে কথাবার্তা কইতে ভালোবাসেন না। পয়সার ভার উপুর করে গুনে দেখবার স্পৃহাও চলে গেল। চিকিৎসা তখনও চলছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বললেন, তোমার রোগটা হচ্ছে মানসিক। ঘুম হবে না এ কথা ভাবো কেন শোবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমাবো। এরকম করে দেখো দেখি। আর সকাল সকাল শুতে যেও না, যে সময় যেতে সেই সময়ই যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রান্না করে আহার করলেন। দাওয়ায় বসে গুনগুন করে গানও গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুয়ে শুতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমাবেন, নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়েই বুকটা কেমন যেন করে উঠল। ঘুম যদি না হয়? পরক্ষণেই মন থেকে সে কথা ঝেড়ে ফেলে দিলেন, নিশ্চয়ই ঘুম হবে। পাশ ফিরে পাশ বালিশটা আঁকড়ে ধরে শুলেন। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লেগে ঠক ঠক শব্দ করছে। তা দেখে আবার বিছানা থেকে উঠে নামিয়ে রাখলেন। পুনরায় শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রইলেন। 0.5 ঘন্টা, 1 ঘন্টা, এইবার তিনি নিশ্চয়ই ঘুমাবেন। বুকের মধ্যে গুড়গুড় করছে কেন? না, এইবার ঘুমাবেনই। 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 1টা। গ্রাম নিশুতি, কোনো দিকে সারা শব্দ নেই। কেওড়াপাড়ায় 1-8টা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। না, রাত বেশি হয়েছে, আর রাঘব জেগে থাকবেন না।
এইবার ঘুমাবেন। বাঁদিকে শুয়ে সুবিধা হচ্ছে না, হাতটা বেকায়দায় কেমন যেন মুচড়িয়ে আছে। ডান দিকে ফিরে শুবেন। ছাড় পোকা? না, ছাড় পোকা তো বিছানায় নেই। যা হোক, জায়গাটা এইবার হাত বুলিয়ে নেওয়া ভালো। যাক, এইবার ঘুমোবেন। এতক্ষণে নিশ্চিন্ত হলেন। রাত 2টো, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। একটা হাটকি মেলা কোথায় যেন বসেছে। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সব লোক চলে গেল, তবুও 2-10 জন এখনও হাটচালিতে ভিড় করে দাঁড়িয়ে শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করছে। এরা বিদায় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমোবেন। একটা লোক চলে গেল, 2টা, 3টা, এখনও জনসাতেক লোক বাকি। রাঘব তাদের কাছে গিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন, হাত জোড় করছেন। তিনি এইবার একটু ঘুমোবেন। দোহাই তাদের, তারা চলে যাক। এখনও জন 3 বাকি। রাঘবের মনে উল্লাস হলো। আর দেরি নেই, এখনও 2 জন। এই 2 জন চলে গেলেই ঘুমোবেন। আর 1 জন মাত্র, মিনিট 15 দেরি, তাহলেই ঘুমোবেন। হঠাৎ রাঘব বিছানার উপর উঠে বসলেন। হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? এসব কি আবোল তাবোল ভাবছেন তিনি? ঘুম তাহলে বোধ হয়। রাঘব কথাটা ভাবতেও সাহস করলেন না। কত রাত? ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজছে নাকি? সে তো রাত 4টায় বাজে। এখনই রাত 4টা বাজলো? অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভেবে তিনি রাত কাটিয়েছেন। আর না, এবার তিনি ঘুমাবেন। অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে তা তো একটু আসতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমননি। চোখ চেয়েই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাটাকার মূর্তি পরিগ্রহ করে তার মাথা শিওরে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল হেলিয়ে বলল, মূর্খ, ঘুমাবার ইচ্ছা থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ে গহনা চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। ফর্সা হয়ে গেছে। রাঘবের বুক ধরফর করছে, চোখ জ্বালা করছে, মাথা যেন বোঝা, শরীর ভেঙে পড়তে চাইছে। না, তিনি একটুও ঘুমান। এতটুকু না। বাঁশের খুঁটিটুটি কিছু না, ওসব মাথা গরমের কারণে হচ্ছে। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর 2 দিন দেখলেন। ঠিক একই সময়, ভোর রাতে, বীজপুরের কারখানার বাঁশি বাজবার আগে। ঘুম নেই, তাহলে স্বপ্ন কোথা থেকে আসবে? বীজপুরের বাসায় অন্য কেউ তখন ছিল না। নন্দলাল কাজে বের হয়েছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার তাকিয়ে লজ্জায় ঘোমটা টেনে উঠে দাঁড়ালো। রাঘব চক্রবর্তী একবার চারদিকে দৃষ্টি দিয়ে কাছে এসে ভাগ্নেবধূর পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমায় মাফ করো। তারপর পুটলি খুলে সব গহনা ভাগ্নেবধূর হাতে প্রত্যর্পণ করলেন, কিন্তু বাসায় থাকতে রাজি হলেন না। নন্দলালের কাছে কিছু বলবার মুখ আমার নেই। তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না? কিন্তু তার কাছে। এর 6 মাস পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পেয়ে নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করে তাকে দেখতে গেল। তারা যাওয়ার দিন 7 পরে রাঘবের মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে তিনি তার যা কিছু জমি জমা সব উইল করে ভাগ্নেবধূকে দিয়ে গেলেন। কিছু পোতা টাকার সন্ধানও দিয়ে গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে নিজের স্বপ্ন বৃত্তান্ত বলে গেলেন। বললেন, এই যে দেখছো ঘর, এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছেন মা, বিশ্বাস করো আমার কথা। ভাগ্নেবধূ শিউরে উঠল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পর 16-17 বছর নন্দলাল মামার ভিটাতে সংসার পেতে বাস করছিল। বধূটি ছেলেমেয়েদের মা হয়ে সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করতে করতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছিল, এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলে গিয়েছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করেছিল,
আর কখনো জীবনপথে তার সন্ধান মেলেনি। বছর 17 পর নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলে তখন বিবাহ হয়েছে, ঘরে বধূ এসেছে। বিবাহের বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হলো। ক্যান্সার হলো জিহ্বায়, ক্ষতক্রমে গভীর হতে লাগলো। কত রকম চিকিৎসা করা হলো, কিছুতেই উপকার দেখা গেল না। সে শুয়ে যন্ত্রণায় ছটফট করত, ইদানিং কথা পর্যন্ত বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সকলে তার মৃত্যু কামনা করত। কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই, অথচ নিজে যন্ত্রণা পেয়ে আরও 5 জনকে যন্ত্রণা দিয়ে সে জীবনমৃত অবস্থায় বেঁচে রইল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেনি, জানতো না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল, ঠান্ডাও খুব। বাইরে জোর বাতাস বইছিল। মাথা শিওরে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো আসলো। তার মনে হলো পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামের শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তার দিকে চেয়ে আছে। ছেলেবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলফুলের গাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে ঠাকুরের গলায় দিয়েছে। শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত না, তেমনি সুন্দর, সুঠাম, সুবেশ, কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বধূটিরও তাই ঘটেছিল, হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটাকায় পুরুষ দেখেছিলেন, সেও তার অনিদ্রাপ্রসূত অনুতাপবিদ্ধ মনের সৃষ্টি মাত্র। কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তার সম্মুখে দেখা দিয়েছিলেন, যার পক্ষে যে রূপের কল্পনা করা স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই হতে এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে আছেন।